আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস.এম. জাহিদ হোসেন। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়। দেশের আবেগের জায়গা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। গেল 23 নভেম্বর রবিবার শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর রাখা হয়েছে সিসিইউতে, সেখানেই চলছে তার চিকিৎসা। শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস.এম. জাহিদ হোসেন বলেন, চিকিৎসকদের পরামর্শ এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে গত 27 তারিখ খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারকি করছেন বলেও জানান তিনি। চিকিৎসা করার দায়িত্ব হসপিটালের চিকিৎসক কর্মী, স্বাস্থ্যকর্মী যারা আছে, ভালো করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উনার জন্য পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি উনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ নেয়ার মতো স্থিতিশীল নয়। শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। বিএনপি নেত্রীর খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এখনো ফাইট করছেন, উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন। এআর বাদল, আরটিভি, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, এছাড়া নতুন কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ফারহিন, আপনি যেমনটা বলেছিলেন, বেগম খালেদা জিয়ার কিন্তু এখনই সকালবেলা নতুন কোনো আপডেট নেই। গতকালকে আমরা যেমনটা জেনেছিলাম যে বেগম খালেদা জিয়ার অবস্থা গত 27, 28 এবং 29 তারিখ যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আছেন, অর্থাৎ উনি চিকিৎসা নেয়ার মতো আসছেন। সকাল থেকে কিন্তু আমরা এখানে কোনো জ্যেষ্ঠ নেতা থেকে শুরু করে কাউকে এখন পর্যন্ত আসতে দেখিনি। যদি আমরা কাউকে আসতে দেখি বা কোনো নেতাকর্মী এখানে আসেন এবং বেগম খালেদা জিয়াকে দেখতে যান, তারপরই কিন্তু আমরা আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপনাকে আপডেট জানাতে পারবো। এর আগে আমি একটু বলে রাখি, বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নেয়ার ব্যাপারে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস.এম. জাহিদ গতকাল যেটা বলেছিলেন যে এখন পর্যন্ত ওই রকম কোনো সিদ্ধান্ত হয়নি যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে এবং তার শারীরিক অবস্থা যদি আগের থেকে আরও একটু স্থিতিশীল না হয় সেক্ষেত্রে কিন্তু তাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হবে না চিকিৎসার জন্য। এবং আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে দেশি বিদেশি যেসব ডাক্তাররা বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এবং জিয়া পরিবার চাচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি আগের থেকে একটু স্থিতিশীল হয়, অর্থাৎ তিনি যদি মুভমেন্ট করতে পারেন, অর্থাৎ একটু স্থিতিশীল হয়, তাহলে কিন্তু তাকে দেশের বাইরে, অর্থাৎ তারা চিন্তা করছেন যে তাকে লন্ডনে নিয়ে যাবেন। আপনার অবগতির জন্য একটু জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়াকে এর আগে কিন্তু যেখানে নিয়ে যাওয়া হয়েছিল লন্ডনের যে হাসপাতালে, যেখানে 4 মাস চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন বেগম খালেদা জিয়া, ঠিক সেই হসপিটালেই তাকে নেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর মাহাদি আমিন, তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই বলেছেন এবং ডাক্তার জুবাইদা রহমান কিন্তু সার্বক্ষণিক ওই হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন, যাতে করে বেগম খালেদা জিয়া একটু স্থিতিশীল হলেই তাকে সেখানে নিয়ে যাওয়া যায়। তবে বেগম খালেদা জিয়ার এখনকার শারীরিক অবস্থা আগের মতোই আছে। ফারহিনা, আমার কাছে ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ শামীম। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন। তিনি কারাগারে অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বেলা 1:30টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী বিকেল 4টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 10:30টার দিকে তিনি মারা যান। তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। শহরের দেয়াল জুড়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চাকরির বিজ্ঞাপনের সয়লাভ, যার বেশিরভাগই ভুয়া। এই ভুয়া চাকরির ফাঁদ চাকরি প্রত্যাশীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে ভুইফোর কিছু এজেন্সি। কর্মহীন মানুষদের সাথে করছে নিষ্ঠুর প্রতারণা। মাত্র 500 টাকার বিনিময়ে একদিনের মধ্যেই চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। মোহাম্মদ সায়েমের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে চাকরি প্রত্যাশী হয়ে যোগাযোগ করে আরটিভি টিম। আপনার 17,500 টাকা বেতন হবে, আর আপনি যদি জব করতে চান তো আপনার ঢাকা উত্তরায় এসে জব কনফার্ম করতে হবে। এজেন্সির কথা মতো উত্তরা 3 নম্বর সেক্টরের এইচ টাওয়ারের 10 তলায় এই চাকরির দোকানে হাজির হয় আরটিভি। আপনি আসছেন, জানবেন, শুনবেন, এটা তো কোনো বিষয় না। আপনার সাথে তো আমরা খারাপ ব্যবহার করছি। এরই মধ্যে সাংবাদিক পরিচয় পাওয়ায় নড়েচড়ে বসে প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। তাদের প্রতারণা ধরা পড়ায় প্রতিবেদককে ম্যানেজ করতে করা হয় ব্যর্থ চেষ্টা। 5,500 56 টাকা মিল, 56 টাকা মিল ধরি আমরা, 5,500 আর 2,000 টাকা পোশাক। রাজুক স্কুলের উত্তরা শাখার পিছনের এই ভবন থেকে হাতে ফাইল নিয়ে একে একে নামছেন চাকরি প্রত্যাশীরা। তাদের সাথে কথা বলতেই অফিস ফাঁকা করে পালিয়ে যায় নাম সর্বস্ব প্রতিষ্ঠানটির মালিক সহ সকল কর্মী। 15-20 মিনিট আগে আসছি তখন ওনাদের কথা সবাই ছিল, তখন আমরা নিচে কথা বলছি, তখন সবাই ওরা বাইরে চলে গেছে। ওদের কোনো নেম প্লেট নেই, নাম নেই, এই জন্যই আমার তো সন্দেহ, ডাউট হয়েছে। স্থানীয়দের সহায়তায় এজেন্সি মালিক গাউসকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলেননি তিনি। তারাও চেষ্টা করেছেন সাংবাদিক ম্যানেজ করার। আর উত্তরা 4 নম্বর সেক্টরের এই অফিস থেকে চাকরি প্রত্যাশীদের বিক্রি করা হয় অন্য কোম্পানিতে। মৌখিকভাবে এখানে শুধুমাত্র চুক্তিপত্রটা কি যে আমার থেকে সে লোক নিচ্ছে, আমারও এটাও সিকিউরিটি কোম্পানি, তার ওটাও সিকিউরিটি কোম্পানি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা বলছে পুলিশ। এসব প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার আগে এই বিষয়গুলো যাচাই বাছাই করে নেবেন, যে প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃক অনুমোদন প্রাপ্ত কিনা। চাকরি দেওয়ার নামে কাউকে প্রতারিত করে সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজন ব্যবস্থা করব। চাকরির বাজারে এসব প্রতারকদের খপ্পর থেকে অসহায় মানুষদের রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। জ্বর ঠান্ডা থেকে শুরু করে শারীরিক অসুস্থতাজনিত যে কোনো প্রয়োজনে ফার্মেসিতে গিয়ে চাইলেই দেয়া হয় নানা পদের ওষুধ। আবার দ্রুত রোগমুক্তির কথা বলে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা হয় অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বুঝে বা না বুঝে খাচ্ছে রোগীরাও। আপাতত সমস্যা মনে না হলেও পরবর্তীতে তারা স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এর প্রভাবে অনেকে হারিয়ে ফেলছেন রোগ প্রতিরোধ ক্ষমতাও। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের অসচেতনতাজনিত এই প্রবণতার বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। মাসুদ রানার ক্যামেরায় সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। 40 ডকইয়ার্ড শ্রমিক মামুন খাঁ
দীর্ঘদিন ধরে ভুগছেন ফুসফুসের সমস্যায়। শুরুতে স্থানীয় চিকিৎসকের পরামর্শে রোগমুক্তির চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঠাঁই হয়েছে ঢাকায় আইসিইউতে। পাবনার শার্টর্ধ জালাল প্রামাণিক ব্যাকটেরিয়াজনিত একই রোগে আক্রান্ত তিনিও। শুরুতে তারও চিকিৎসা চলেছে স্থানীয় ডাক্তারের পরামর্শে। প্রথম অতটা বোঝদারি নাই, ডাক্তার দেখাইছে, ওষুধ ডাক্তার বলছে, ওষুধ লিখে দিছে, আবার অসুস্থ লাগছে, শরীর খারাপ লাগছে, আবার ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে, এরকম ভাবেই চলছে। গ্রামের থেকে কিনে খাইতো, হয়তো জান থাকতো না, বেশি হয়তো খালি একটু কমতো। তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা বেশিরভাগ রোগীর শরীরে কাজ করছে না ব্যাকটেরিয়া প্রতিরোধী অ্যান্টিবায়োটিক ওষুধ। মূলত স্বাভাবিক সময়ে অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহারের পাশাপাশি নিয়ম মেনে কোর্স পূরণ না করায় তৈরি হয়েছে এই সংকট, বলছেন সংশ্লিষ্টরা। একটা যেটা হয়তো সেন্সিটিভ, কারণ সে আগে এত বেশি ইচ্ছা মতো ওষুধ খেয়ে ফেলছে, অ্যান্টিবায়োটিক খেয়েছে, যার বডিতে তার সব কিছু রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এই জন্য বলবো যে শুরু থেকে ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক অবশ্যই না খাওয়া, এটার দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার। আইসিইউ পেশেন্টটাকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা কমাতে হবে। এদিকে ওষুধের দোকানগুলোতে গিয়েও মিলছে তার প্রমাণ। প্রেসক্রিপশন ছাড়াই বেশিরভাগ ফার্মেসি বিক্রি করছে ওষুধ। অনেকেই আবার ডায়রিয়া বা শরীর ব্যথায় নিজেই দিচ্ছে অ্যান্টিবায়োটিক। 500 হয়, 1000 হয় ভাইয়ের। তাই আপনি যদি বলেন যে ভাই এই গ্রুপের একটা ওষুধ দেন, আমি দিতে পারি। নর্মাল যেটা অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি ফ্লাজিল 3 বেলা 3টা খেতে পারেন, 5 দিন খাবেন, যদি ভালো হলে এর পাশাপাশি অন্যান্য ওষুধও চলে, যেমন ইমোটিল খেতে হয়। প্রেসক্রিপশন প্রয়োজন হয় না বলতে কি, মানে পাবনা থেকে আসছে, আমরা কেবল জার্নি করে আসছি, তো ওনার একটু শরীর খারাপ লাগছে, এই জন্য আর কি নিতে বললো। আমরা প্রেসক্রিপশন ছাড়া কোনো মেডিসিন বিক্রি করি না। তবে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ বিক্রিতে কঠোর হওয়ার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধে আইসিইউ এর মান উন্নয়নের পাশাপাশি নার্সিং সেবার দক্ষতা উন্নয়ন করাটাও জরুরি। সরকারের জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ওষুধ প্রশাসন তারা যদি এইটা উদ্যোগ নেয়, তারা যদি দোকানে দোকানে যায় এবং যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করছে সেই দোকানে যদি লাইসেন্স বন্ধ করে দেয়, সেই দোকান যদি বন্ধ করে দেয়, তাদের যদি জেল জরিমানা করে, তাহলে কিন্তু এই প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রয় বন্ধ করা সম্ভব। দেশে আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীদের অন্তত 41% ক্ষেত্রে কাজ করছে না অ্যান্টিবায়োটিক সেবা। প্রায় 1 লাখ রোগীর নমুনা পরীক্ষা করে সম্প্রতি এ তথ্য জানিয়েছে সরকারের IEDCR। সর্দার রাজীব, RTV, ঢাকা। টাঙ্গাইলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে শিক্ষক সংকট। জেলার প্রাথমিক শিক্ষকের 1277টি পদ শূন্য, আবার প্রধান শিক্ষক নেই 831টিতে। এতে মারাত্মক ব্যাহত হচ্ছে পাঠদান। শিগগিরই শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। টাঙ্গাইলের 12টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 1623টি, অথচ এগুলোর 831টিতে নেই প্রধান শিক্ষক। এছাড়া সহকারী শিক্ষক পদে শূন্য 446টিতে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ঘাটতি মেটাতে শিক্ষকদের নিতে হচ্ছে বাড়তি ক্লাস। যে কয়টা ক্লাস, ওই কয়টার তুলনায় যদি শিক্ষক কম থাকে তখন 2টা ক্লাস দিই। এইভাবে হচ্ছে না, আমার 2টা ক্লাসে চাপ পড়ে যাচ্ছে। আমি পাশের ক্লাস দেখছি, আবার নিজের ক্লাসটাও দেখছি। কি শিক্ষণ ঘাটতি থেকেই যায়, পুরোপুরি শিক্ষণ ফল অর্জিত হয় না আর কি। এখন আমরা শূন্যপদটা যাতে পূরণ হয় সেটাই চাই। টাঙ্গাইলে এত বেশি সংখ্যক শিক্ষক পদ শূন্য থাকার কারণ হিসেবে মামলা সংক্রান্ত জটিলতাকে দায়ী করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সারা দেশের প্রাথমিকে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার আশ্বাস দেন তিনি। 32,000-এর উপর প্রধান শিক্ষকের পদ শূন্য বিদ্যালয়, এটা বিদ্যালয় পরিচালনা খুব সমস্যা হচ্ছে এবং এটা একটা মামলার জন্য এটা হচ্ছে। এটা সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে এবং আমরা মামলাটির জন্য দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য সতর্কীকরণের চেষ্টা করছি। তা হয় আমরা 32,000 সহকারী প্রাথমিক শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেবো, আর 32,000 নতুন পদ ফাঁকা হবে, সেগুলো তারা আবার নিয়োগ দেবে। প্রাথমিকে শূন্য পদের শিক্ষক দ্রুত নিয়োগ না দিলে শিক্ষাঙ্গনে বড় ধরনের সংকট তৈরি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, RTV। 3 বছর পর ঢাকা বরিশাল রুটে আবারও চালু হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার মাহসুদ। নতুন করে শুধুমাত্র পর্যটক সার্ভিস হিসেবে চলাচল করবে স্টিমারটি। এক্ষেত্রে যাত্রী সেবা ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে BIWTC কর্তৃপক্ষ। স্টিমারটি চালুর মাধ্যমে বরিশালের ইতিহাস ঐতিহ্যের সাথে পর্যটকরা পরিচিত হতে পারবে বলে দাবি জেলা প্রশাসনের। বরিশাল প্রতিনিধি আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ভিডিও করতে
ব্রিটিশদের হাত ধরে 1800 শতকের শেষ দিকে বাংলাদেশে শুরু হয় প্যাডেল স্টিমার চলাচল। তুলনামূলক নিরাপদ আর কম ভাড়ার কারণে নদী প্রধান অঞ্চলে সহজেই জনপ্রিয় হয় এই সেবা। তবে যাত্রী সংকট আর আর্থিক ক্ষতির মুখে 2022 সালে বন্ধ হয়ে যায় প্যাডেল স্টিমার। 3 বছর পর শুক্রবার থেকে আবারও চালু হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার মাহসুদ। ঐতিহ্যবাহী নৌযানটি পুনরায় চালু হওয়াতে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। আমরা শুধু নদী ভ্রমণ করি না, একটা হেরিটেজের সাথে ভ্রমণ করেছি। এটা আমাদেরকে মুগ্ধ করেছে। নাস্তার সময় মনে হয় ফিরে গিয়েছিলাম সেই ব্রিটিশ আমলের সেই নাস্তা, ইংলিশ ব্রেকফাস্ট। সংশ্লিষ্টরা বলছেন আপাতত সপ্তাহে 2 দিন ঢাকা বরিশাল রুটে চলাচল করবে পিএস মাহসুদ। এক্ষেত্রে যাত্রীদের সেবা আর নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের। প্রতি শুক্রবার আর সকাল 8:30টায় ঢাকা থেকে ছেড়ে আসবে এবং পরের দিন সকাল 8:30টায় আমরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেব। আধুনিকায়ন করা হয়েছে এবং আগের চাইতে অনেক স্পিডি করা হয়েছে। এখন যাত্রী নিরাপত্তা হতে শুরু করে সবকিছুই আগের থেকে বৃদ্ধি পেয়েছে। এর আগে যাত্রীবাহী হিসেবে চলাচল করলেও এবার স্টিমারটি চলবে পর্যটক সার্ভিস হিসেবে, যেটিকে বরিশালের পর্যটন খাতের জন্য নতুন মাত্রা হিসেবে দেখছে জেলা প্রশাসন। আমরা জেলা প্রশাসন থেকে চেষ্টা করব এটা যাতে এই জাহাজ এবং আমাদের মেলবন্ধনে, পর্যটনের মেলবন্ধনে আমরা বরিশালকে সারা বাংলাদেশের কাছে উপস্থাপন করতে পারি। পুনরায় চালু হওয়া প্যাডেল স্টিমার মাহসুদ 1928 সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয়। সুলাইমান কবির, RTV। শীত অনুভূত হচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। কুড়িগ্রামে 2 দিন ধরে কুয়াশা পড়ছে। ভোর 6টার দিকে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে ভোরে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দিন দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়বে বলে জানায় জেলার আবহাওয়া অফিস। পাবনার ঈশ্বরদীতে কুয়াশা কম থাকলেও ঠান্ডা অনুভূত হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে চিত্র। তবে গেল কয়েকদিন ধরে দিনের তাপমাত্রাও ধীরে ধীরে কমছে। এমএস মেটাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও গ্রিন ডাইনেস্টির ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শরীফুল ইসলাম দুর্জয়ের পিতা আবুল বাশার ওরফে বসন মিয়ার 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীর নিজ গ্রামে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়। মাহফিলে অংশ নেওয়া অতিথিরা ব্যবসায়ী আবুল বশার মিয়ার স্মৃতিচারণ করেন। এমএস মেটালের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট মনিরা খাতুন বলেন, বশার মিয়ার গড়া শিল্প প্রতিষ্ঠানে 5,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে চীনের ব্যবসায়ীরাও বিনিয়োগ করছেন সেখানে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য দেন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। ইতোমধ্যে বিশ্বের সকল দেশের মার্কিন দূতাবাস ও কনসুলার দপ্তরে এই বিষয়ে বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এখন থেকে আফগানদের জন্য অভিবাসী এবং অভিবাসী ভিসার পাশাপাশি বিশেষ অভিবাসন ভিসা প্রদানও বন্ধ থাকবে বলে জানা যায়। এমনকি বর্তমানে আফগানিস্তানের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের ভিসাও বাতিল করা হয়েছে। এশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে 6 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় কমপক্ষে 303, শ্রীলঙ্কায় 159 ও থাইল্যান্ডে 160 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েক শত মানুষ। মৌসুমী বৃষ্টি ও একের পর এক ঝড়ের আঘাতে এই দেশগুলোতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাখো মানুষ, পশু পাখি ও জীববৈচিত্র্য। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃষ্টি শুরু হয় গত বুধবার, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হলেও আটকা পড়ে আছেন হাজারো বাসিন্দা। প্রবল স্রোতে সবকিছু ভেসে গিয়েছে। পরে কোনো মতে দড়ি ধরে নিজেকে বাঁচাতে সক্ষম হই।
Dampaknya Bang, itulah tadi rumah tenggelam. Kita sudah 5 hari. প্রচণ্ড গতিতে পানি এসে কয়েক সেকেন্ডের মধ্যে ঘরবাড়ির ভিতরে পানি ঢুকে পড়ল। দাদিকে নিয়ে কাছের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছি। পরদিন বাড়ি থেকে কিছু নেয়ার জন্য ফিরে দেখি সবই তলিয়ে গেছে। 5 hari 5 malam cuaca terang di kampung kami semakin naik. শ্রীলঙ্কার অবস্থাও বেশ ভয়ঙ্কর। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, বন্যা ও সাইক্লোন ডিটুয়ার প্রভাবে দেশটির প্রায় 1/3 বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়েছে 20,000-এর বেশি ঘরবাড়ি। এদিকে এখন পর্যন্ত 1,08,000-এর বেশি মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে এখনও বিশাল জনগোষ্ঠী আটকা পড়ে আছে দুর্যোগ প্রবণ এলাকায়। নিখোঁজ হয়েছেন শত শত মানুষ। এদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সংক্লা প্রদেশে বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। বিভিন্ন স্থানে পানির উচ্চতা 3 মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির 38 লাখ মানুষ। এছাড়া মালয়েশিয়ার পেরলিস প্রদেশের বহু এলাকা বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুল মালেক, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।